একটা কথা বলতেছি ক্লাসের শেষে। আচ্ছা, ফুল স্ক্রিন কেমনে করব? ওকে, আচ্ছা। ওস্তাদ স্ক্রিনশট দেন। আচ্ছা, আমাদের আসলে অনেক কিছু দরকার। বাস্তবতা হচ্ছে, কারণ আমরা যে ডিভাইসটাতে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব ওই ডিভাইসের মনিটরটাও অনেক বড় দরকার। কারণ এই ছোটো মনিটরে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা এত হিজিবিজি, দেখেন আপনারা লেখা খুব ছোট ছোট আসতেছে, বোঝানো মুশকিল। আমি আমার মনিটরে ঠিকমতো দেখতে পারতেছি না, লেখা ঝাপসা ঝাপসা লাগতেছে। তো যাই হোক, আমরা এবার একটু ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, এটাতে কানেক্ট হচ্ছে, আচ্ছা করুক। আমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দিই। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হয়, তাই না? আপনারা কি ট্রাই করার সুযোগ পাইছিলেন? আচ্ছা, একটু মুশকিল ব্যাপার, কারণ আপনারা এটা মোটামুটি মাথায় রাখেন যে সুযোগ পান বা না পান, যখন কোনো কোম্পানিতে জবে যাবেন আপনাদেরকে মোস্ট অফ দ্য টাইম এই কাজই করা লাগবে। শুধু দুই একটা স্পেসিফিক প্রফেশন ছাড়া, যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করবেন তারা ছাড়া, আর জেনারেলি ম্যাক্সিমামেরই কম বেশি এগুলো নিয়ে কাজ করা লাগবে। আর যখন দেখবেন আপনারা জবের অফার আসতেছে, দেখবেন 10টা অ্যাকাউন্টিংয়ের জব আসতেছে, 2টা গ্রাফিক্স ডিজাইনের না, 2টা অ্যাকাউন্টিংয়ের জব, 10টা গ্রাফিক ডিজাইনের জব, আর বাকি 85টা হইতেছে ডিজিটাল মার্কেটিংয়ের জব। কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন এটা ডিজিটাল মার্কেটিংয়ের জবের অফারই সব থেকে বেশি, ঠিক আছে? আর আমাদের এখানে এইটাই মূলত 4 সাবজেক্ট। আচ্ছা যাই হোক, এখন এইটাতে আমরা চাই প্র্যাকটিক্যালি যে আমরা আপনাদেরকে গুরুত্ব সহকারে শেখানোর জন্য, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে আপনারাই ভুক্তভোগী হবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এবার আমরা গত ক্লাসে আমরা অ্যাড দেওয়া দেখেছি ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয়। এবারের ক্লাসে আমরা দেখব যে আপনারা যে অ্যাড দিলাম সেই অ্যাড দেওয়ার পর সেটাকে কিভাবে ম্যানেজ করব। ঠিক আছে, মানে ম্যানেজ করা বলতে কি, আমরা যখন অ্যাড দিব সেই অ্যাডটা কেমন চলতেছে, অ্যাড থেকে আমাদের সেল আসতেছে কিনা, বা আমি যদি মেসেজের জন্য অ্যাড দিই মেসেজ আসতেছে কিনা, এই বিষয়গুলো মেজার করা। অর্থাৎ প্রতিটা মেসেজ আসতে অথবা প্রতিটা সেল আসতে আমার কত টাকা করে, কত ডলার করে খরচ হচ্ছে, সেই বিষয়গুলো মেজার করা আমাদের জরুরি। এবং মেজার করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে আমরা যে অ্যাডগুলো দিয়েছি সেই অ্যাডগুলোকে আমরা সামনে কন্টিনিউ করব, নাকি অ্যাড বন্ধ করে দিব, নতুন অ্যাড দিব, নাকি অ্যাডের বাজেট আরও বাড়ায় দিব, অ্যাডের বাজেট কমায় দিব, ইত্যাদি বিষয়গুলো ডিপেন্ড করবে আমি যে অ্যাডগুলো দিচ্ছি সেই অ্যাডের রেসপন্স কেমন আসতেছে। তো আপনাদের দেখানোর জন্য আমরা মানে কী বলে, আমরা তো আর লাইভ অ্যাড আপনাদের সামনে চালাচ্ছি না, সো দ্যাটস ওয়াই আমাদের আগে একটা অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টে আমরা কিছুদিন ফুড আইটেম নিয়ে টেস্ট করছিলাম। মোটামুটি বেশ কিছুদিন আমরা বিজনেস করছি, কয়েক মাস, তারপর আমরা সেটাকে আবার শাটডাউন করে দিছি। তো বর্তমান মার্কেট আমরা দেখছি যে আসলে ফুড ইন্ডাস্ট্রির মার্কেটের কী অবস্থা। এবং আপনারা যারা প্র্যাকটিক্যালি ব্যবসা করতে যাবেন, আমি আপনাদেরকে মানে আমার অভিজ্ঞতা বলে, আমি সারা জীবন ব্যবসা করছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে লাইফে কখনোই বিজনেস করি নাই, জাস্ট এই অভিজ্ঞতাটার আগে পর্যন্ত। তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যখন বিজনেস করতাম, সরি, ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার প্রফিট মার্জিন অনেক বেশি। ধরেন আপনি 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করলে আপনার সেখানে 800 টাকাই লাভ, যেটা বাস্তব জীবনে প্রোডাক্ট বিক্রি করা কল্পনাও করা যায় না, ঠিক আছে? তো বাস্তব জীবনে মুদির দোকানে যদি আপনি যান 1000 টাকা বিক্রি করলে 50 টাকা 60 টাকা লাভ, বা সর্বোচ্চ 100 টাকা লাভ, হ্যাঁ, বা আরও কম। আর যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন 1000 টাকা বিক্রি করলে 800 টাকাই প্রফিট, ঠিক আছে? তো তো আমরা যখন ফিজিক্যাল প্রোডাক্টের দুনিয়াতে ঢুকলাম তখন মূলত আমার আসলে মাথা ঘুরে গেছে, সত্যি কথা বলতে। বাংলাদেশের মার্কেট যে কত বড়, কত বড় বাংলাদেশের মার্কেট আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যদি, আমরা যে শুরুর দিকে উপন্যাসক শ্যাম্পুর একটা কথা বলছিলাম, যদি এমন একটা ছোট 5 টাকা দামের প্রোডাক্টও যদি আপনি বাংলাদেশে ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারেন, আপনার নিজের চলার মতো, আপনার 2-3 পুরুষ চলার মতো টাকা ওই এক প্রোডাক্ট দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট, বিশাল মার্কেট, বিশাল। এই যে আমেরিকা সহ বড় বড় দেশগুলা সবাই খালি ইন্ডিয়ার কাছে আসে কেন? আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়াতে পৃথিবীর বড় বড় দেশে যা পাওয়া যায় তার প্রায় সবই ইন্ডিয়াতে পাওয়া যায়। ইভেন আমরা যে ডোমিনোস্টিং ব্যবহার করি, আমাদের টেকনোলজিক্যাল যত কিছু বলেন, ইভেন গাড়ি তৈরি থেকে শুরু করে মানে এভরিথিং, যা কিছু আছে, আপনারা এদিকে মনোযোগ দেন ভাই, যা কিছু আছে সব কিছু ইন্ডিয়াতে আছে। সবাই খালি ইন্ডিয়ার পিছনে দৌড়ায় কেন ভাই? কারণ একটাই, ইন্ডিয়ার পপুলেশন হিউজ।
চায়নার পিছনে গিয়ে তো কিছু করতে পারবে না, চায়না তো রেস্ট্রিক্টেড কান্ট্রি, বাইরের কেউ এসে কিছু করতে পারে না। ইন্ডিয়া তো এরকম রেস্ট্রিক্টেড না, সবাই ইন্ডিয়ার কাছে যায়, কারণ ইন্ডিয়ার পপুলেশন হিউজ। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে জনসংখ্যা অভিশাপ, কিন্তু এই ব্যাপারটা পুরাই উল্টা। জনসংখ্যা আসলে অভিশাপ না, আল্লাহর বিশেষ রহমত। আমাদের দেশের একটা ভালো রহমত হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা বেশি। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি এই জন্য, মানে এক্সাম্পল না, মানে এই নলেজগুলো আসলে আমাদের এই কোর্সের সাথে কোনো কিছু মানে রিলেটেড না, বাট আপনারা যদি নিজেরা বিজনেস করেন, আপনারা একটা প্রোডাক্টেই যদি ফোকাস করতে পারেন, একটা প্রোডাক্ট থেকেই বছরে 20 কোটি টাকা সেল করা সম্ভব, এবং সেখান থেকে 2-4 কোটি টাকা নিট প্রফিট বের করা পসিবল। ঠিক আছে, বাংলাদেশের মার্কেট আল্লাহর রহমতে অনেক অনেক বড়, মানে আপনার বিক্রি করতে পারবেন হিউজ লেভেলে। আচ্ছা, তো এই যে আমরা যখন অ্যাড দিব, সেই অ্যাড দেওয়ার পর অ্যাডের মেজারমেন্ট কিভাবে করব, তো এটার জন্য আমরা একটা ডেমো অ্যাকাউন্ট, আমরা যখন এটা নিয়ে বিজনেস করতাম তখন মূলত আমাদের এই অ্যাকাউন্টটা ছিল, তো আমি ওই অ্যাকাউন্টটাই আপনাদেরকে দেখাবো। এখন মূলত আমরা ফিজিক্যাল আইটেম নিয়ে বিজনেস করি না, আর ডিজিটাল আইটেম নিয়ে আমরা যে মডেলে বিজনেস করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেই। আমরা ডোমেন হোস্টিং বিক্রি করি, ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইড করি। বর্তমান সময়ে যে বা মার্কেটের অবস্থা সেটা হচ্ছে, আপনি যদি যে কোনো বিজনেস নিয়ে নামেন দেখবেন প্রচুর পরিমাণ কম্পিটিশন, প্রচুর, যাই বেচেন না কেন আপনি এভরিথিংয়ে দেখবেন হিউজ কম্পিটিশন। মানুষজন এমন সস্তায় অফার করতেছে, আপনি হতাশ হয়ে পড়বেন এটা দেখলে। তো যে কথাটা আমি আগে বহুবার বলছি, আবারও রিপিট করতেছি, যদি এই মার্কেটে আপনি নিজের একটা অবস্থান তৈরি করে নিতে চান, ঠিক আছে, আপনার অন্যতম বেস্ট ওয়ে হচ্ছে আপনার নিজে, মানে কাস্টমারদেরকে ফ্রিতে প্রচুর তথ্য প্রোভাইড করা, কাস্টমারদের মনে নিজের জন্য মানে নিজের একটা জায়গা করে নেওয়া, কাস্টমারকে ফ্যান ফলোয়ার বানানো, ফ্যান ফলোয়ার বানানোর পরে তার কাছে প্রোডাক্ট বিক্রি করা। যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম আইটি বাড়ি, এটা একসময় আমরা কোর্স সেল করতাম, মানুষদেরকে সার্ভিস দিতাম, সেখান থেকে আল্লাহর মতো আমাদের বেশ বড় একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল। সেই ফ্যান ফলোয়ারের সুবাদে, এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত, আমাদের ওইখান থেকে কাস্টমার চলে আসছে ধারাবাহিকভাবে। ওই কাস্টমারের মুখে 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 মার্কেটিংয়ের ফলে মূলত আমরা বর্তমানে যে পজিশনে বিজনেস করতেছি, সেই পজিশনে আমাদের অলরেডি আল্লাহর মতো এখন 1000+ মানে অ্যাক্টিভ মেম্বার আছে আমাদের এখানে, মানে যারা প্রতি বছর আমাদেরকে পে করে সার্ভিস রিনিউ করে। তো এই যে বর্তমানে আমরা আছি, এই আল্লাহর মধ্যে এর পেছনে আমাদের কোনো মানে তেমন কোনো ফেসবুক অ্যাড দিতে হয় নাই। আপনারা মানে অনেকে বললে অবাক হয়ে যায় যে আমি $1000 ফেসবুক অ্যাড দিয়ে কিছু করতে পারতেছি না, আর মাশাআল্লাহ আপনি ফেসবুক অ্যাড ছাড়া এরকম কাস্টমার কিভাবে? এর বড় রিজন ছিল আল্লাহর রহমতে যে আমাদের আগে একটা ফ্যান ফলোয়ার ছিল, সেই ফ্যান ফলোয়ারের সুবাদে আমাদের কাস্টমার মুখে 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 চলে আসছে। পরবর্তীতে আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করছি, একজন আরেকজনকে বলছে, আরেকজন আরেকজনকে বলছে, এইভাবে মাউথ টু মাউথ মার্কেটিংয়ের মাধ্যমে একটা পজিশনে আমাদের প্রতিষ্ঠান আল্লাহর রহমতে চলে আসছে, এবং আমরা উইদাউট অ্যাড আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি, একেবারে উইদাউট অ্যাড। তবে আমরা প্ল্যান করতেছি খুব শীঘ্রই আমরা অ্যাড দেওয়া শুরু করব, বাট এটা অবাক করার ব্যাপার যে আমরা আসলে কোনো অ্যাড দেই না। ঠিক আছে, তো ব্যাপারটা এরকমই, যদি আপনি এই ভিড়ের মধ্যে কোনো অবস্থান করতে চান, নিজের বিজনেস হোক বা বসের বিজনেস হোক, ফ্যান ফলোয়ার বানানোর পেছনে জোর দেন, এইটার আসলে কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই রেস্ট্রিক্টেড, এটা এখন আমরা ইউজ করি না, সব রেস্ট্রিক্টেড ভাই। এটা তো ওই যে এই এক আইডিও তো ফেক। আপনি একটু একটা দেখলেন না, এক বিদেশি এক ভদ্রলোকের ছবি দেওয়া, হয়তো নোটিস করছেন অনেকে, এই ফেসবুক আইডিও ফেক। ঠিক আছে, এটা আমরা করছিলাম টোটালি ফেক সব কিছু দিয়া, কারণ এইটার কোনো ছাপ মানে আমার মেইন অ্যাকাউন্ট আসুক এটা আমরা চাই নাই। ঠিক আছে, রেস্ট্রিক্টেড হয়েছে, এইটাও আরেকজনের থেকে কেনা অ্যাড অ্যাকাউন্ট, এটা রেস্ট্রিক্ট হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমার আইডি সেফ থাকলেই হইলো। তো এই জন্যই আমরা সবসময় বলি যে কিনে অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন, নিজেরটা ইউজ করবেন না। নিজেরটা যদি এরকম একবার রেস্ট্রিকশন হয় তাহলে গেছে, ওই ফেসবুক আইডি দিয়েই আর জীবনে অ্যাড দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তো আমরা এবার একটু দেখার চেষ্টা করি। দেখেন, ফেসবুকে আপনি যখন আপনার অ্যাড ম্যানেজারে ঢুকবেন, এইটা আমাদের অ্যাড ম্যানেজার না? সবাই তো জানেন অ্যাড ম্যানেজারে কীভাবে যাইতে হয়। ফেসবুকে লগ ইন করে বাম পাশে ওখানে অ্যাড ম্যানেজার লেখা থাকে, অথবা সরাসরি লিঙ্ক, অথবা গুগলে সার্চ করবেন ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে, দেন ঢুকলে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি যে অ্যাডগুলো দিবেন, এখানে আমরা পূর্বে যে অ্যাডগুলো দিছি সেই অ্যাডগুলোর বিশাল লিস্ট আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ট্রাই করছি। আচ্ছা, আপনি অ্যাডের রেসপন্স কত তারিখ থেকে কত তারিখের কেমন ছিল সেইটা জানার জন্য এই যে ওপরে একটা ঘর পাবেন, এই যে এইখানে সবাই কি দেখতে পারতেছেন, 1 2 3 নাম্বার ক্লাস। আচ্ছা, এই ঘরগুলো থেকে আপনি মূলত ডেট ফিক্স করতে পারবেন ক্লিক করে, যে কত তারিখ থেকে কত তারিখের রেজাল্ট আমি দেখতে চাই। মনে করেন আমি অ্যাড দিচ্ছি, গত 7 দিনের রেজাল্ট কেমন ছিল, বা তার আগের 7 দিনের রেজাল্ট কেমন ছিল,
সেইটা আপনি এখান থেকে তারিখ দিয়ে যাচাই করতে পারবেন। যেমন আমি এখানে ম্যাক্সিমাম সিলেক্ট করছি, কারণ এই অ্যাকাউন্টটা অনেক দিন ধরে আমি ইউজ করি না। সো আমরা ইতিহাসে যত অ্যাড দিছি সব অ্যাডের তালিকা এখানে আসবে। আমি আপডেটে ক্লিক করলে মূলত আমাদের ইতিহাসে যত অ্যাড ছিল সমস্ত অ্যাড এখানে শো করবে। আচ্ছা, দেখেন আপনি যেই পারপাসে দেন সেই পারপাস অনুযায়ী মূলত আপনি ফেসবুকে এখানে আপনি দেখতে পাবেন রেজাল্ট। যেমন আমরা যদি দেখি, আমরা একটু এইখানে আপনি আচ্ছা এই যে দেখেন এখানে ক্লিক করে ডানে যেতে পারবেন। আমি ডানে যাচ্ছি। দেখেন এই যে ম্যাট্রিক্সটা ফলো করেন, দেখেন প্রথমে আছে রেজাল্ট, তারপরে রিচ, তারপরে ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড। সবাই দেখতে পারতেছেন? বুঝতে না পারলে যে ক্লাসেই থাকেন না কেন হাত তুলবেন, ঠিক আছে? এখান থেকে দেখা যায় প্রত্যেকটা ক্লাস। আচ্ছা, তো ধরেন এই যে একটা অফার আমরা ক্রিয়েট করছিলাম, দেখেন সকল প্রোডাক্টের একটা ক্যারোসেল অ্যাড আমরা দিছিলাম, এখানে 20টা সেল আসছে এবং 20টা ওয়েবসাইট পারচেস দেখাচ্ছে। আবার আমি যদি নিচের দিকে যাই, কোনো মেসেজের অ্যাড কি ছিল আমি দেখি, আমরা মূলত মেসেজের অ্যাড কম দিতাম, আমরা মূলত ওয়েবসাইট দিয়েই বেশি অ্যাড দিতাম। আপনি যদি মেসেজ দেন তাহলে ও দেখাবে যে প্রতিটা মেসেজ আপনি কয়টা মেসেজ পাইছেন। একটা মিনিট। আচ্ছা যাই হোক, এখানে মেসেজ দেখতে পাচ্ছি না, এই যে এখানে। আচ্ছা, এটা তো কোনো মেসেজ আসেনি, আমরা এটা কন্টিনিউ করিনি। আচ্ছা যাই হোক, ডান পাশে দেখেন যেই ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে রিচ। রিচ মানে হচ্ছে কতজন মানুষের কাছে এটা পৌঁছাইছে, ইউনিক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাডটা 44,000 মানুষের কাছে পৌঁছাইছে, সেখান থেকে 20টা সেল আসছে। আচ্ছা, খুবই বাজে অবস্থা, খুব ভালো কোনো অবস্থা না। কারণ আমাদের কোনো ব্র্যান্ড আইডেন্টিটি ছিল না, আমরা গণহারে পাবলিকের কাছে বিজ্ঞাপন দিছি, 44,000 মানুষের কাছে পৌঁছানোর পর মাত্র 20টা সেল আসছে। বুঝতে পারতেছেন? এটা খুবই বাজে অবস্থা। কারণ আমাদের এই কোম্পানি নতুন শুরু করা হয়েছিল, কোনো ব্র্যান্ড আইডেন্টিটি কিচ্ছু নাই, খালি আমরা ডাইরেক্ট বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রির জন্য, ওরকম প্রোডাক্ট নিয়ে বৈশা বইরা অ্যাড বানায়, ঠিক আছে? তো এরপরে এটা ইমপ্রেশন ছিল 79,000। তার মানে ইমপ্রেশন মানে কি, একটা মানুষের কাছে কতবার গেছে। একটা মানুষের কাছে 10 বার আসলে 10টা ইমপ্রেশন, কিন্তু মানুষ যেহেতু একটা, রিচ একটাই হবে, ঠিক আছে? তার মানে 44,000 মানুষের কাছে 79,000 ইমপ্রেশন। তার মানে কি একজন মানুষের কাছে অ্যাভারেজে 2বার করে অ্যাড গেছে, অন অ্যাভারেজে, মানে 2বার করে যাওয়ার পর আমরা 20টা সেল পাইছি। প্রতিটা সেলে আমাদের খরচ হয়েছে $2 করে, হ্যাঁ, অন অ্যাভারেজ হিসাব। আমরা টোটাল $40 খরচ করছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অ্যাডে যাই, নিচের দিকে দেখেন যেটাতে দুইটা একটা বেশি সেল আসছে, এরকম একটা যাই। যেমন এই যে দেখেন এইখানে একটা সেল আসছে, এখানে হচ্ছে আপনার 89টা সেল আসছে 5 লাখ মানুষের কাছে পৌঁছানোর পর, প্রতিটা সেলে 2.93 মানে ডলার করে খরচ হয়েছে। আচ্ছা, এইভাবে আপনার প্রত্যেকটা ম্যাট্রিক্স দেখতে পারবেন। আমরা যদি ডান দিকে আরও যাই, টোটাল কত ডলার আমরা খরচ করছি, এখানে টোটাল অ্যাড অ্যাকাউন্ট আমাদের $4,000 খরচ করা হয়েছিল। এরপরে কোনটাতে কত ডলার, যেমন এইখানে কিছু সেল আসছিল যে 24টা সেল আসছিল $1.5, এখানে 15টা সেল আসছিল $1.12। আচ্ছা, এটাকে আপনি চাইলে আরও স্পেসিফিক করে মেজার করতে পারবেন যে আপনার কোন অ্যাড থেকে, মানে আপনি যে অ্যাডগুলো দিচ্ছেন অ্যাডের কোন পজিশন থেকে কেমন সেল আসতেছে। যেমন আমি যদি আপনাকে দেখাই, এই যে ব্রেকডাউন যে অপশনটা দেখতেছেন, ব্রেকডাউন, এখানে দেখেন ডে, এস, প্লেসমেন্ট, কান্ট্রি। মনে করেন আপনি দেখতে চান প্লেসমেন্টে ক্লিক করি, তাহলে দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে এবং আপনাকে দেখাবে যে আপনার কোন অ্যাড ফেসবুকের কোন প্লেসমেন্ট থেকে কয়টা সেল আসছে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ফেসবুকে আমরা গত ক্লাসে দেখছি না যে বিভিন্ন জায়গায় আপনি সিলেক্ট করে অ্যাড দিতে পারেন। যেমন ফেসবুকের ভিডিও ফিডে অ্যাড দিতে পারেন, ফেসবুকের রিলস সেকশনে অ্যাড দিতে পারেন, ফেসবুকের রাইট কলামে অ্যাড দিতে পারেন। এরকম আমরা গত ক্লাসে দেখছি না? আমরা বলছিলাম না মূলত আমরা 3টা জায়গায় ফেসবুকের অ্যাড দিব। একটা হচ্ছে ফেসবুকের ফিড, একটা হচ্ছে ফেসবুকের ভিডিও ফিড, আর একটা হচ্ছে ফেসবুকের রিল। তো আপনি যখন অ্যাড দিবেন তখন আপনার কোন পজিশন থেকে কেমন সেল আসতেছে সেটা দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে, আমি এটাকে একটু করে নেই, কি বলে, দেখেন এই যে একটা বড় ক্যাম্পেইন দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এই ক্যাম্পেইনটা ছিল, এই ক্যাম্পেইনটাতে আমাদের 423টা সেল আসছিল। আমরা মোটামুটি 1.1 মিলিয়ন লোকের কাছে রিচ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি যাই, ইমপ্রেশন ছিল 2.2 মিলিয়ন, $1.87 অন অ্যাভারেজে আমাদের সেলগুলো আসছে। আচ্ছা, এইটাতে আপনারা নোটিস করেন কোন জায়গা থেকে কয়টা সেল আসছে আপনারা দেখতে পাবেন। যেমন দেখেন ফেসবুকের ভিডিও ফিড থেকে 30টা সেল আসছে এবং এই ভিডিও ফিডে প্রতিটা সেলের জন্য খরচ কত হয়েছে দেখেন, $2.27।
দেখতে পাচ্ছেন আপনারা? আর একটু ডানে নেই, এই যে দেখেন ফেসবুকের ভিডিও ফিড ছিল এটা, 30টা সেল আসছে, প্রতিটা সেলে খরচ ছিল $2.27। মুশকিল ব্যাপার, বোঝাই যায় না। দেখতে পারতেছেন কি সবাই 1 2 3 নাম্বার ক্লাস? আচ্ছা, এরপরে দেখেন ফেসবুকের মোবাইল ওয়েব থেকে কোনো সেল নাই, ফেসবুকের ফিড থেকে 51টা সেল আছে, ফেসবুক ফিড ডেস্কটপ থেকে 11টা সেল আছে, ফেসবুক রিল থেকে কয়টা সেল? তার মানে কি বুঝতেছেন, বর্তমানে ফেসবুকের ফিডের থেকেও বেশি ইম্পর্টেন্ট কি ফেসবুক রিল। এই কথাটা আমরা শুরুতেই বলছিলাম, ফেসবুক রিল হচ্ছে সব থেকে হট। আপনি যদি ব্যবসা সবার থেকে আগে যেতে চান, ইচ্ছা মতো রিল বানান, কারণ পাবলিক সারা দিন ফেসবুকে বসে খালি রিল দেখতে থাকে, সারা দিন রিল দেখতে থাকে আজাইরা, ঠিক আছে? সো প্রচুর পরিমাণে রিল বানান, এটা ফেসবুকে বর্তমানে সব থেকে হট মানে জায়গা। আর ইউটিউবে যেটা আছে, ইউটিউবের যেটা রিলস, সেইটাও প্রচুর পরিমাণে হট একটা প্লেস। তার মানে দেখেন 423টা অর্ডারের মধ্যে 328টা অর্ডারে আসছে ফেসবুক রিল থেকে, আর ফেসবুক ফিড থেকে আসছে মাত্র 30টা। এবং ফেসবুক রিল থেকে দেখেন কস্ট ছিল কত? $1.89, অর্থাৎ কস্টও অনেক কম। বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, তার মানে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন সেই বিজ্ঞাপনটা এইভাবে অ্যানালাইসিস করবেন যে আসলে আমার বিজ্ঞাপনের কোন পজিশন থেকে সেল আসতেছে, কোন অ্যাড থেকে সেল আসতেছে, কত ডলার যাচ্ছে, আমার ওই ডলারটা গিয়ে আমার প্রফিট থাকতেছে কিনা, আমি এই অ্যাডটা কন্টিনিউ করব কিনা। সবাই বুঝতে পারতেছেন? এখন যদি মনে করেন কোনো অ্যাড আপনি দিচ্ছেন, অ্যাড থেকে সেল আসতেছে না, অ্যাডের রেসপন্স ভালো না, 2 দিন 3 দিন হয়ে গেছে, আপনি $10 $20 খরচ করে ফেলছেন, কোনো রেসপন্স নাই, ওই অ্যাড বন্ধ করে দিবেন, ওই অ্যাড দিয়ে লাভ হবে না। তখন আপনাকে দুইটা জিনিস করতে হবে কোনো অ্যাড থেকে যদি রেসপন্স না আসে। প্রথমত হচ্ছে আপনি যাকে টার্গেট করছেন আপনার টার্গেট ভুল হয়েছে কিনা এটা চেক করা, অডিয়েন্স টার্গেটিং যেটা আমরা গত ক্লাসে দেখছি। যদি সেইটা ঠিক থাকে তাহলে আপনার যে কন্টেন্ট যেটা দিয়ে আপনি অ্যাড বানাইছেন, আপনার যে ভিডিও, আপনার যে ইমেজ, সেইটাকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারতেছেন সবাই? আপনার অযথা টাকা খরচ করে লাভ নেই, এগুলোকে রেগুলার চেঞ্জ করে 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 আপনাকে দেখতে হবে কোন অ্যাডটা আপনার জন্য ভালো কাজ করতেছে। এখন হচ্ছে এমন কোন অ্যাড যদি আপনি পেয়ে যান যেই অ্যাডটা আপনার জন্য খুব ভালো কাজ করতেছে, সেটাকে কি করবেন? সেটার বাজেট ভুলেও ইনস্ট্যান্ট বেশি বাড়াবেন না, সর্বোচ্চ 10% বা 20% বাজেট প্রতিদিন ইনক্রিজ করবেন, এর বেশি না। ধরেন আপনি আজকে $5 অ্যাড দিচ্ছেন, ওটা খুব ভালো রেসপন্স করতেছে, অর্থাৎ আপনার দেখতেছেন আপনি $1 সেল আসতেছে, ওইটার বাজেট হুট করেই $20 দিয়ে দিবেন না, যে $1 সেল আসতেছে, $5 5টা সেল আসবে, আমি $20 দিয়ে দিব বাজেট, তাইলে আমার 20টা সেল আসবে, কখনোই না। যখন আপনি এটার বাজেট অনেক বেশি বাড়াবেন দেখবেন শেষ, ওইটার রেসপন্স গেছে। তো এই জন্য $5 থেকে ম্যাক্সিমাম $5.5 বা $6 আজকের দিনে, তার একদিন পরে হয়তো $7, তার একদিন পরে $8, এইভাবে খুব বেশি বাজেট বাড়াবেন না, সর্বোচ্চ $10 গিয়ে থেমে যাবেন। এখন বলতে পারেন ভাই যদি $10 গিয়ে থামি তাহলে তো আমার 10টার বেশি সেল আসলো না, তাহলে লাভ হবে কি? তখন ওই অ্যাডটাকে ডুপ্লিকেট করে দিবেন, প্রত্যেকটা অ্যাডের নিচে ডুপ্লিকেট অপশন পাবেন, ডুপ্লিকেট করে দেবেন। তার মানে একই অ্যাড 2বার চলবে, 3বার চলবে, এইভাবে। যদিও ডুপ্লিকেট করার অনেক ড্রব্যাক আছে, অর্থাৎ ফেসবুক নিজের সাথে নিজে কম্পিট করে, বাট স্টিল স্কেল করার এইটাই একটা সেরা উপায়। সবাইকে বুঝতে পারতেছেন? এবং এই অ্যাডটা যখন ডুপ্লিকেট করবেন আপনারা এক একটা অ্যাডে লোকেশন চেঞ্জ করে করে দিবেন। ধরেন একটা অ্যাড ঢাকা সিটিতে চলবে, একটা অ্যাড চিটাগং সিটিতে চলবে, একটা অ্যাড মানে সিলেটে চলবে, এইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। মূলত এই উপায়গুলোতে আপনারা আপনাদের অ্যাডের রেজাল্ট মেজার করতে পারেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে, একটা মিনিট। আচ্ছা, আমরা অ্যাড দিলাম, অ্যাডের রেজাল্ট মেজার করলাম। ধরেন আমি একটা অ্যাড দিছি ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক অ্যাড, ভিডিও দিছি, ভিডিও মানুষজন দেখতেছে, ভালো কথা। এখন আমি রিটার্গেট করব। রিটার্গেট, রিটার্গেট কি জিনিস, যেটা আমরা বহুবার বলেছি, সেটা হচ্ছে যে আপনি যাদের কাছে অ্যাড দেখাচ্ছেন তাদের মধ্যে যারা যারা আপনার অ্যাডের রেসপন্স করছে, যারা যারা আপনার অ্যাডে ইন্টারেস্ট দেখাইছে, তাদেরকে পুনরায় স্পেসিফিকভাবে প্রোডাক্ট অফার করে অ্যাড দেয়া, অর্থাৎ তাদের কাছে টার্গেট করে অ্যাড দেয়া। এই রিটার্গেট করার জন্য আমাদেরকে অডিয়েন্স তৈরি করতে হবে, কাস্টম অডিয়েন্স। মনে করেন গত ক্লাসে আমরা বলছিলাম না যে ধরেন আমরা একটা ডেঙ্গুর জন্য একটা সচেতনতামূলক ভিডিও দিব। তো ধরেন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের ফাইনাল গোল হচ্ছে আমরা
ডেঙ্গুর জন্য মশার রেপেলেন্ট ক্রিম তৈরি করছি, যেই ক্রিম লাগাইলে মশা বসে না, এই ক্রিমটা বিক্রি করব। তো তার জন্য প্রথমে আমরা টফু অ্যাড বানাইছি, অর্থাৎ জনসাধারণের জন্য টপ অফ দ্য ফানেল অ্যাড তৈরি করছি, যেটা আমরা গণহারে সব মানুষকে দেখাবো। ঠিক আছে, এখন এটার জন্য আমরা একটা ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওটা ফেসবুকে দিছি, রাইট? এখন ধরলাম এই ভিডিওটা ফেসবুকে 20 লাখ লোক দেখছে, কথার কথা। এখন এই 20 লাখের মধ্যে অধিকাংশ লোকই কিন্তু এই ভিডিও পুরোটা দেখে নাই। পুরোটা কি দেখবে? দেখবে না। সাধারণত যারা ইন্টারেস্টেড এই রিলেটেড বিষয়ে অনলি তারাই কিন্তু এই ভিডিওটা হয় শেষ পর্যন্ত দেখবে, না হয় 70% দেখবে, 80% দেখবে বা 90% দেখবে, তাই না? অধিকাংশ মানুষই কিন্তু 2-3 সেকেন্ড দেখে স্কিপ করবে, আর দেখবে না। আচ্ছা, এখন যারা এই ভিডিওটা 90% সময় পর্যন্ত দেখছে বা 70% দেখছে বা 75% দেখছে, শুধুমাত্র তাদেরকেই তো আমার দরকার। যারা এই ভিডিও দেখেই নাই, যারা এটার প্রতি ইন্টারেস্টই নাই, তাকে দিয়ে আমি কী করবো, তাই না? এখন আমরা একটা অডিয়েন্স তৈরি করব। এই যে আমরা ভিডিও দিলাম, এই ভিডিও কারা কারা 75% পর্যন্ত দেখছে, শুধুমাত্র তাদের একটা আলাদা লিস্ট ফেসবুক তৈরি করে দিবে। পরবর্তীতে আমি নতুন অ্যাড দেওয়ার সময় শুধুমাত্র ওই স্পেসিফিক লোকদেরকেই আমরা অ্যাডটা দেখাইতে পারবো। কথা কি বুঝতে পারতেছেন? এতে করে দ্বিতীয়বার যখন আমি অ্যাডটা দিব, রিটার্গেটের অ্যাডটা, যেহেতু আমার অডিয়েন্স একদম স্পেসিফিক, অর্থাৎ কে এইটাতে ইন্টারেস্টেড, শুধু তার কাছেই আমি অ্যাড দেখাচ্ছি, তার মানে দ্বিতীয়বার অ্যাডে আমার খরচ অনেক কমে যাবে এবং আমার সেলসের মান, মানে সেলসের হার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমি অ্যাড ম্যানেজারে আসলাম। আমি যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, যেটাতে সুবিধা হয়। তো ফর এক্সাম্পল এটাতেই আসলাম। আচ্ছা, এটা মনে হয় আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দেখালে সুবিধা হবে। আচ্ছা থাক, হোয়াটএভার। আচ্ছা, অডিয়েন্স তৈরি করার জন্য আপনি অ্যাড ম্যানেজারে আসবেন, এখান থেকে অল টুলসে যাবেন এবং এখানে দেখবেন অডিয়েন্স নামে অপশন আছে। অডিয়েন্স কোথায়? আচ্ছা, এই যে এখানেও আছে। হ্যাঁ, উপর, হ্যাঁ, এই যে এখানেও আছে। আচ্ছা, অডিয়েন্সে ক্লিক করতেছি। আচ্ছা, দেখেন ইতিপূর্বে আমাদের কিছু অডিয়েন্স তৈরি করা ছিল। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন, ফেসবুক আমাদেরকে নানানভাবে অডিয়েন্স তৈরি করতে দেয়, নানানভাবে। এই যে আমি একটা ভিডিও দিয়ে এক্সাম্পল দিলাম না আপনাদেরকে, এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। ফেসবুক আপনাকে এমন অডিয়েন্স দিবে যে আপনি চাইলে এরকমভাবে টার্গেট করতে পারবেন যে গত 6 মাসের মধ্যে বা গত 15 দিনের মধ্যে, গত 30 দিনের মধ্যে কে কে আমার পেজে ঢুকছে তাদেরও একটা তালিকা ফেসবুক করে দিবে। বুঝতে পারতেছেন? কে কে আমার ওয়েবসাইটে ঢুকছে, কে কে আমার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজে ঢুকছে, শুধুমাত্র কে কে আমার ওয়েবসাইটের একটা পেজে ঢুকছে, আবার আরেকটা নির্দিষ্ট পেজেও ঢুকছে। এইভাবে আপনি টু দ্য পয়েন্টে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আপনার মানে এইখানে সীমা অনেক বেশি, অর্থাৎ অডিয়েন্স ক্রিয়েশনের। তো আমি এখানে অডিয়েন্স সেকশন আসছি, এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স নামে অপশন আছে, ক্রিয়েট অডিয়েন্স। জি শিওর। এটা ফেসবুক আইসা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই যে আমরা পিক্সেল সেট আপ করছি না শুরুতে, এটা করলে তারপরে ডেটা দিবে, এটা না করলে ডেটা পাবেন না। আচ্ছা, দেখেন আমরা এখানে আসছি, ক্রিয়েট অডিয়েন্সে যাব, আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। এবার দেখেন আমার কাছে কাস্টম অডিয়েন্সের হিসাবের অভাব নাই। আমার কাছে আমি ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে বানাইতে পারি, কাস্টমার লিস্ট দিতে পারি, অ্যাপ থেকে নিতে পারি, ভিডিও থেকে নিতে পারি, আমার পেজ থেকে নিতে পারি, ইভেন্ট থেকে নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। তো ধরেন আমরা মূলত সাধারণত সব থেকে বেশি ইউজ হবে আমাদের ফেসবুক পেজ এবং ভিডিও এবং ওয়েবসাইট। তো আমি প্রথমে ভিডিও দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি ভিডিও সিলেক্ট করতেছি, নেক্সটে যাচ্ছি। এবার দেখেন প্রথমে আমাকে বলতেছে এঙ্গেজমেন্ট টাইপ, অর্থাৎ আমি কি টাইপের এঙ্গেজমেন্ট নিব ভিডিও থেকে। তো আমরা সাধারণত যারা 75% আমার ভিডিওটা দেখছে তাদেরকে নিব, 75% বা তার থেকে বেশি। দেখেন বিভিন্ন রকমের অপশন আছে, যে আপনার ভিডিও 3 সেকেন্ড দেখছে তারা, যে আপনার ভিডিও 10 সেকেন্ড দেখছে তারা, যে আপনার ভিডিও কমপক্ষে 15 সেকেন্ড দেখছে, বা 25% দেখছে, 50%, 75%, 95%। তো
তো আমরা 75%টা পিক করব, অর্থাৎ যে আমার ভিডিও, অর্থাৎ আমরা যে সচেতনতামূলক ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো অ্যাটলিস্ট 75% টাইম দেখছে, তাদেরকে তুমি দেখিয়ে দাও। আচ্ছা, এবার ফেসবুক বলবে তাহলে তুমি ভিডিও সিলেক্ট করো, কোন ভিডিও। আর তোমার পেজে তুমি 100 ভিডিও দিতে পারো, আমি বুঝবো কেমনে কোন ভিডিওর 75%-এর কথা বলতেছো। এই যে দেখেন সিলেক্ট ভিডিও, সিলেক্ট ভিডিওতে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক পেজে যে সকল ভিডিও আপলোড করছেন তার লিস্ট পাবেন, চাইলে ইনস্টাগ্রামের লিস্ট পাবেন, চাইলে ক্যাম্পেইন, অর্থাৎ এমনও হতে পারে আপনি আগে ফেসবুকে বিভিন্ন অ্যাড দিছেন, সেই অ্যাডের ভিতরে কোনো একটা ভিডিও সেটা দিতে পারেন, অথবা ডাইরেক্ট ভিডিও আইডি, সরাসরি ভিডিওর আইডি দিয়ে আপনি এখানে দিতে পারেন। কিভাবে? যেমন ধরেন আপনি আপনার পেজে যখন কোনো একটা ভিডিও দেখেন, ওপেন করার সময় ফেসবুকে আপনি একটা ভিডিওর আইডি পাবেন। যেমন আরেকজনের ভিডিওর আইডি দিলে কিন্তু হবে না, হ্যাঁ, আপনার নিজের ভিডিও আইডি দিতে হবে। যেমন আমি যদি আপনাকে দেখাই, ধরেন জমশেদ সাহেব, কঠিন পরিস্থিতি পৃথিবীর ভাই, বুঝতে পারছেন, কিছু করার নাই ভাই। মানে আগে তো ধরেন একটা সময় ছিল যখন আপনি এগুলোর সাথে কানেক্টেড থাকলে আসতো আর কি। এখন কন্টেন্টগুলো সবাই এমনভাবেই তৈরি করে যে আপনি মানে এমন পরিস্থিতি যে আপনি একটা ভালো ভালো কিছুর সাথে আছেন, ওইখানেও এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন, ঠিক আছে। আচ্ছা দেখেন, যে কোনো ভিডিও যখন আপনি ফেসবুকে প্লে করেন, অন্য মানুষেরটা দিলে কিন্তু হবে না, ঠিক আছে। জমশেদ সাহেবের ভিডিও কে দেখে এটা কি ফেসবুক আপনারা বলবে? এটা জমশেদ সাহেবরে বলবে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন একটা আইডি আছে, দেখছেন, এই আইডি দিয়েও আপনি চাইলে এখানে দেখা দিতে পারেন, এই যে ভিডিওর আইডি। তো আমরা এখানে সরাসরি আমরা ফেসবুক পেজ থেকে ভিডিও নিব, সবাই নোটিস করি ফেসবুক পেজ। এরপর আপনি কোন পেজ থেকে চান সেখান থেকে সেই পেজটাকে পিক করে দিবেন। যেমন এখানে অনেকগুলো পেজ আছে, আমি ধরেন যে কোনো একটা পেজকে পিক করলাম, তখন এই পেজে যত ধরনের ভিডিও আমরা ইতিপূর্বে দিছি সেই ভিডিওগুলোর লিস্ট চলে আসবে। সিম্পলি আপনি যে ভিডিওটা চান এই ভিডিওটা দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন, ব্যাস। তারপরে দেখেন এই যে এই ভিডিও যারা যারা 75% পর্যন্ত দেখছে এবং কত দিনের মধ্যে, ধরে নিলাম গত 60 দিন বা গত 30 দিন, অর্থাৎ আমি যে ভিডিওর ক্যাম্পেইনটা চালাইতেছি গত 30 দিনের মধ্যে যেই সকল ভদ্রলোকেরা আমার এই ভিডিও 75% সময় পর্যন্ত দেখছে, তাদের একটা লিস্ট, একটা সংখ্যা ফেসবুক বের করবে। যেমন আমি এটার একটা নাম দিতে পারি, যেমন আমি দিতে পারি ডেমো চিয়া, এটা যেহেতু চিয়া সিড রিলেটেড একটা অডিয়েন্স 60 ডেজ, ওকে, একটা নাম দিলাম, দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। তাহলে ফেসবুক যেটা করবে, আমি এখান থেকে কেটে দিচ্ছি, দেখেন ফেসবুক এই নামে একটা অডিয়েন্স পপুলেট করতেছে, দেখছেন, পপুলেটিং। অর্থাৎ ফেসবুক খুঁজবে যে আমার এই ভিডিওটা গত 60 দিন সময় দিছি না আমরা, গত 60 দিনের মধ্যে কতজন লোক 75% সময় পর্যন্ত দেখছে, তাদের একটা তালিকা তৈরি করো। এবং এই তালিকা কি ফেসবুক আপনাকে দিয়ে দিবে? না, ফেসবুক আপনাকে এই তালিকা দিবে না। কোন কোন কাস্টমার, তার নাম, ঠিকানা, এগুলো কিছুই ফেসবুক আপনাকে দিবে না। দেখেন আমি এখানে আরো অনেক অডিয়েন্স তৈরি করছি, যে যারা যারা আমার ওয়েবসাইটে অর্ডার পেজ ভিজিট করছে, যারা যারা শুধু আমার পেজ লাইক করে, এমন শুধুমাত্র তারা। তো ফেসবুক শুধু আপনাকে বলবে যে এতজন লোক আপনার এই অডিয়েন্সের আন্ডারে আছে। আপনি যখন অ্যাড দিতে যাবেন তখন ফেসবুক আপনি এটা সিলেক্ট করে দিলে অতজন লোকের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দেবে। কিন্তু এই অতজন লোক যে কে কে সেইটা ফেসবুক আপনাকে কখনো বলবে না। কারণ আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে এই 1000 জন লোক বা এই 10,000 জন লোকের নাম ঠিকানা, তাহলে আপনি কি আর ফেসবুকে অ্যাড দিবেন? তখন তো আপনি ডাইরেক্ট কাস্টমারে ফোন দিবেন, বুঝতে পারছেন। ফেসবুক তাদের তালিকা তৈরি করে রাখবে, কিন্তু তালিকা আপনাকে দেখাবে না। বলবে তুমি অ্যাড দাও, আমাকে বলে দাও এই তালিকাকে অ্যাড দেখাইতে, আমি এই তালিকাকে অ্যাড দেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই তালিকা তুমি পাবে না, বুঝতে পারতেছেন। আচ্ছা, ঠিক এইভাবে কাস্টম অডিয়েন্স বানাইতে হয়। এখন দেখেন কাস্টম অডিয়েন্স আরও অনেক অ্যাডভান্স বিষয় আছে। আমি যদি আরেকটা অডিয়েন্স বানাই, কাস্টম অডিয়েন্স, দেখেন আমি যদি আচ্ছা আমি আগে ফেসবুক পেজটা দেখাই, ফেসবুক পেজ, নেক্সট, দেখেন অনেক অপশন পাবেন আপনি কোন পেজের জন্য কাস্টম অডিয়েন্স বানাইতে চান। ধরেন আমি এই পেজটাকে পিক করলাম, এরপরে আপনি চাইলে ইভেন্টস, দেখেন এই ইভেন্টসগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এগুলো কত মানে মজাদার বিষয়। দেখেন প্রথমে আছে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। আপনি যদি এইটা পিক করেন তাহলে যেটা হবে, যারা যারা আপনার পেজটাকে অলরেডি লাইক করে বা ফলো করে তাদের প্রত্যেককে নিয়ে অটোমেটিক একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, বুঝতে পারতেছেন। আচ্ছা এখানে সবার জ্ঞাতার্থে বলে নেই, সবাই মনোযোগ দিয়ে শোনেন, এই অডিয়েন্স কিন্তু প্রতিদিন অটোমেটিক আপডেট হয়। অর্থাৎ এই যে এখন আমি একটা অডিয়েন্স তৈরি করলাম, যারা যারা আমার পেজ লাইক করে বা ফলো করে, মনে করলাম 5000 লোক আমার পেজ লাইক করে বা ফলো করে, এখন এই 5000-এর একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে আমি এটা দিলে।
কিন্তু কালকে যদি আমার পেজে আরো 20টা লাইক বাড়ে, ওই নতুন যে 20টা লোক আসছে ওইটা কই যাবে? ওইটা এই 5,000-এর ভিতর থাকা দরকার না? ফেসবুক অটো এটাকে আপডেট করবে। আজকে 5,000 আছে, কালকে যদি আমার পেজে 20টা নতুন লাইক আসে, এই শর্ত অনুযায়ী ওই 20 জন নতুন এই অডিয়েন্সের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই অডিয়েন্সে অটোমেটিক, বুঝতে পারতেছেন সবাই? অটোমেটিক আপডেট হইতে থাকবে। ধরেন আপনি এমন একটা অডিয়েন্স সিলেক্ট করছেন যে আপনার ওই ডেঙ্গুর ভিডিওটা গত 30 দিন সময়ের মধ্যে যারা যারা 75% সময় দেখছে তাদের একটা অডিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে এই অডিয়েন্সটা বানাইছেন, ধরলাম 10,000 লোক ফেসবুকে এরকম পাইছে যে গত 30 দিনে আপনার এই ডেঙ্গুর ইটা দেখছে, মানে আপনার কি বলে ওই ভিডিওটা দেখছে। তো এখন কথা হচ্ছে, এই অ্যাডটা তো আপনি কন্টিনিউয়াসলি চালাবেন না। ডেঙ্গুর যে আপনি ভিডিওটা বানাইছেন সচেতনতামূলক, এটা কি বন্ধ করে দিবেন? রেগুলার চলবে না? তো রেগুলার যে চলবে, আজকে তো ফেসবুক 10,000 দেখছে, কালকে আরো 2,000 মানুষ দেখলো, পরশুদিন আরো 2,000 দেখলো, এরা কই যাবে? যত নতুন মানুষ দেখতে থাকবে তত অডিয়েন্সে ঢুকতে থাকবে। আচ্ছা, এখন কি মানুষ খালি ঢুকতেই থাকবে, মানুষ বের হবে না? অডিয়েন্স কমবে না? কমবে কিভাবে আমি বলি। ওই যে দিচ্ছেন 30 দিন সময়ের ভিতরে যারা দেখছে, 60 দিন সময়ের ভিতরে যারা দেখছে, এখন আজকে থেকে গত 2 মাস আগে ছিল 60 দিন, আগামীকালকে যাওয়ার পরে ওই গত 2 মাস থেকে আবার একদিন সামনে চলে আসবে না? বুঝতে পারতেছেন আমার কথা? এইভাবে আপনি সামনে যাবেন, ফেসবুক পুরানো অডিয়েন্স রিমুভ করতে থাকবে, নতুন অডিয়েন্স ঢুকাইতে থাকবে। বুঝতে পারতেছেন? তার মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ফেসবুক চায় আপনি ফেসবুকে কন্টিনিউয়াসলি অ্যাড দিতে থাকেন। আপনি যদি অ্যাড দেওয়া বন্ধ করে দেন 60 দিনের জন্য, তাহলে আপনার অডিয়েন্স একটাও থাকবে? কারণ আপনি তো সিলেক্ট করছিলেন 60 দিন, গত 60 দিন আপনি কোনো অ্যাডই দেন নাই, ওই ভিডিও কেউ দেখেই নাই, তাহলে অডিয়েন্স জিরো হয়ে যাবে না? তার মানে এটা একটা অটো চলমান প্রসেস। আর এই জন্যই এইভাবে যদি অডিয়েন্স সেট আপ করে রাখেন, ধরেন আজকে একজন ভদ্রলোক আপনার ওই ভিডিওটা দেখছে, একটু পরেই তার কাছে ফেসবুক ওই রিটার্গেটের অ্যাডটা দেওয়া শুরু করবে। এমন না যে ফেসবুক 7 দিন বসে থাকা লাগবে, আপনি আবার অডিয়েন্স আপডেট করবেন, আবার অ্যাড দিবেন, এরকম না। এটা অটো আপডেট হইতে থাকে কন্টিনিউয়াসলি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখন আমাদের এই পেজ রিলেটেড আরো কত অপশন আমাদেরকে ফেসবুক দেয়। তারপরে আছে পিপল হু উস্তাদ, এনগেজড উইথ ইউর পেজ। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যারা আমার পেজে আগে থেকে আছে ওদের অ্যাড ছাড়াও তো ওদের কাছে পৌঁছানোর কথা। আচ্ছা, এবার আমি আপনাকে বলতেছি ভাই। আচ্ছা, যদি কেউ কোশ্চেন জিজ্ঞেস করতে চান আমাকে কাইন্ডলি একটু হাত তুলবেন, তাহলেই হবে, কারণ ক্লাসের মাঝখানে উস্তাদ এটা একটা বিঘ্ন তুলেছিলাম ঘটে। আগে। আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন, যদি এইটা হইতো, সবাই প্রশ্নটা কি সবাই শুনছেন? আমি প্রশ্নটা সবার উদ্দেশ্যে বলতেছি। ভাই বলতেছে যে ফেসবুকে যারা অলরেডি আমাকে লাইক করে ফলো করে তাদের কাছে তো আমি এমনিই পৌঁছাইতে পারি, আমার অ্যাড দেওয়ার দরকার কি? আচ্ছা, যদি এটা আসলেই হইতো তাহলে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য এত কিছু লাগতো না। সত্যি কথা হচ্ছে এটা। আমার একটা পেজ আছে যেখানে 4 লাখ ফলোয়ার আছে, আমি একটা পোস্ট দিলে সর্বোচ্চ 200 লাইক উঠে। বুঝতে পারতেছেন? জমশেদ মজুমদারের পেজে প্রায় 10 লাখের মতো ফলোয়ার, 8 লাখ বা 9 লাখ। উনি একটা নর্মাল পোস্ট দিলে সেখানে লাইক উঠে হয়তো 900 বা 1000। বুঝতে পারতেছেন? আচ্ছা, যখন সে এটাকে বুস্ট করে তখন এই জায়গায় 10,000 20,000 লাইক উঠে। ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে ফেসবুকে যখন আপনি অর্গানিক্যালি, অর্গানিক মানে কি, ফ্রিতে কোনো একটা পোস্ট দিবেন, আপনার পেজে যদি 1 লাখ লাইক থাকে, ফেসবুক সর্বোচ্চ 10,000 লোকের কাছে এটা পৌঁছায় দিবে। কথা বুঝতে পারতেছেন? ফ্রিতে ফেসবুক আপনার আপনার যত লাইক আছে সবার কাছে এটা পৌঁছাবে না। এটা ফেসবুকের সিস্টেম, এবং যত দিন যাচ্ছে এটা আরো কমতেছে। যদি ফ্রিতেই সবার কাছে পৌঁছে যাওয়া যেত তাহলে আর কেউ অ্যাড দিত না, এটা ফেসবুকও ভালো করে বুঝে। এই কারণে ফেসবুক যখন কেউ কোনো একটা পোস্ট করে সবার কাছে পৌঁছায় না, আর যখন সেটা বিজনেস রিলেটেড পোস্ট হয় সেটা আরও কম মানুষের কাছে পৌঁছায়। সেটা যদি বিনোদন রিলেটেড পোস্ট হয় সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়। যদি বিজনেস রিলেটেড পোস্ট হয় এটা আরও কম মানুষের কাছে পৌঁছায়। এই জন্যই আমাদেরকে টাকা খরচ করে তাদের কাছে জোরপূর্বক পৌঁছাতে হয়। এই জন্যই ফেসবুকে টাকা দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আমরা সবসময় বলি এডুটেইনমেন্ট, এটাকে বলে এডুটেইনমেন্ট, অর্থাৎ আপনি এডুকেশনাল কোনো কন্টেন্ট দিবেন বাট ওয়ান কাইন্ড অফ বিনোদনের স্টাইলে। খান সাহেবের ভিডিও আপনারা সবাই কম বেশি দেখছেন না ইউটিউবে, বিনোদন, কারণ এই টাইপের বিনোদন স্টাইলে আপনি কোন তথ্য মেসেজ মানুষের কাছে পৌঁছায় দিলেন। যদি পসিবল হয় সব থেকে ভালো হয় খান সাহেবকে হায়ার করে যদি নিয়ে আসতে পারেন, তাকে দিয়ে ভিডিও বানালে। সিরিয়াসলি ভাই, এটা কিন্তু আমি আপনাদের সাথে যেই কথাগুলো শেয়ার করতেছি এগুলো কোনো বইয়ের কথা না, এগুলো একদম বাস্তবে এটা কাজ করে। এটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনার যদি কোনো বিজনেসে যান, আপনার বসের যদি টাকা থাকে, ঠিক আছে, বসকে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং এর দিকে ঝোঁকানোর ট্রাই করবেন। যারা বর্তমানে ইনফ্লুয়েন্সার, যাদের ফ্যান ফলোয়ার আছে, আপনি 500 অ্যাড দিলেও ওই রেসপন্স পাবেন না তাকে দিয়ে একটা অ্যাড বানাইলে যে রেসপন্স আপনি পাবেন। বুঝতেছেন আমার কথা সবাই?
আপনার হয়তো তার পিছনে আপনার 2 লাখ টাকা খরচ করা লাগবে, বাট এইটার যে আউটপুট আপনি পাবেন ভবিষ্যতে সেটা অসাধারণ, মানে একটা অন্যরকম। ধরেন আপনি কোনো একটা ইসলামিক প্রোডাক্ট নিয়ে আসলেন, যেমন ওই যে আমি একটা বলি, আপনার ফেসবুকে অনেক ইদানিং দেখছেন না, ওই যে কাবা ঘরের সুগন্ধি বিক্রি করে, ওই যে তুরস্ক থেকে নিয়ে আসছে মুস্তাফিজুর রহমান শাইখকে দিয়ে ভিডিও বানাইছে। এখন ফর এক্সাম্পল আপনি একটা চিন্তা করেন, শাইখ আহমদুল্লাহ সাহেবকে দিয়ে আপনারা কেউ একজন এই ভিডিও বানাইতে পারছেন, কথার কথা চিন্তা করেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব এই এই ভিডিওটা কোন একটা ওয়াজ মাহফিলে গিয়ে বলছে, বা একটা উনি একটা অ্যাড তৈরি করছেন আপনার সাথে পার্টনারশিপ করে, যে এইটা আমরা তুরস্ক থেকে নিয়ে আসছি, কাবা ঘরের একদম সেম টু সেম ফ্রেগনেন্স, আপনি আপনার ঘর বাড়ি কাবা ঘরের সুবাসে সুবাসিত করে ফেলতে পারেন। আপনি কি মনে করেন ইনশাআল্লাহ, ধরেন শায়েখরা আপনার 10 লাখ টাকা দিতে হলো, যদিও শায়েখ এগুলো করে না, আমি জাস্ট কথার কথা বলতেছি, ধরেন শায়েখ এর জন্য 10 লাখ টাকা চাইছে, উনি এটাতে মডেল হবে, উনি এটা অ্যাড দিবে, আচ্ছা 10 লাখ টাকা খরচ করছেন, এখন আপনি কি মনে করেন এটার রেসপন্স কেমন হতে পারে আল্লাহর ইচ্ছায়? মোটামুটি মাসে 4-5 কোটি টাকা সেল চোখ বন্ধ করে ইনশাল্লাহ করতে পারবেন, কিন্তু এই 5 কোটি টাকার সেল আপনি 10 লাখ টাকা ফেসবুকে অ্যাড দিয়ে জেনারেলি করতে পারতেন না, খুব টাফ হয়ে যেত। বুঝতে পারতেছেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হেভিলি কাজ করে, হেভিলি কাজ করে। আমার এক ছোট ভাই আছে, এলাকার ছোট ভাই আর কি, ওনারা ভেইপের বিজনেস করে। ভেইপ তো অনেকে বোঝেন, ওই যে ইলেকট্রিক সিগারেট হাবিজাবি। তো ও মানে আমি মানে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং কথা শুনি না, তো ও বললো যে আসলে কিছুদিন আগে আমাদের দোকানে এরকম একজন ইনফ্লুয়েন্সার আসছিল, উনি আবার নিজের পেজে টাকা ছাড়াই আপলোড দিছে, এই দোকান থেকে সে কিনছে, যদিও জিনিসটা হারাম, বাট হারাম হালাল জানি না, বাট আমি আপনাদের সাথে এক্সাম বিজনেস রিলেটেড পথ থেকে বলতেছি। তো পরবর্তীতে যে এই ওনার পেজে আপলোড দেওয়ার ফলে ওদের বিক্রি হিউজ লেভেলে বাইরে গেছিল, ওনার ফ্যান ফলোয়াররা সমানে আসতেছিল কেনার জন্য। বুঝতে পারতেছেন? কাজে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মারাত্মক লেভেলে কাজ করে। এই জন্য আমি সবসময় বলি, হয় ইনফ্লুয়েন্সার হায়ার করেন, নয় নিজে ইনফ্লুয়েন্সার হয়ে যান। ওই যে বলি না ফ্যান ফলোয়ার বানাইতে, এটার মানে কি, মানে আপনি নিজেই ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, আপনার নিজের ফ্যান ফলোয়ার থাকবে ইন্ডাস্ট্রিতে, তখন দেখবেন পাবলিক আপনার থেকে দাম দিয়ে কিনতেছে, তখন আর পাবলিক বলবে না যে ভাই দাম এত বেশি কেন। এই কথা বলার, এই কথা বন্ধ করার একমাত্র মানে প্রধান ব্যাপার হচ্ছে ফ্যান ফলোয়ার বানানো। ফ্যান ফলোয়ার কখনো জিজ্ঞেস করবে না যে দাম এত বেশি কেন, ঠিক আছে? ফ্যান ফলোয়ারের কাছে দামের কোনো হিসাব নেই। আচ্ছা দেখেন, এরপরে আরো একটা জিনিস দেখেন, এরপর অপশনটা কি, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, মানে কি, কেউ একজন আপনার সাইড আপনার পেজে ঢুকছে, লাইক করে নাই, কমেন্ট করে নাই, তাকেও আপনি অ্যাড দেখাইতে পারেন। ধরেন আপনি এখানে একটা অডিয়েন্স বানাইলেন, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, কতদিন, গত মনে করেন 7 দিন, ঠিক আছে? কারণ এটা যদি বেশি পুরানো হয় তাহলে কি কাজ করবে? কারণ মানে এটা কেন কাজ করবো না আমি আপনাকে বলতে চাই। ধরেন 7 দিন দিয়ে এখানে একটা অডিয়েন্স বানাইলেন, অডিয়েন্স ক্রিয়েট করলেন, এই অডিয়েন্স দিয়ে আপনি একটা অ্যাড দিয়ে রাখলেন ফেসবুকে সারা বছর। কিভাবে অ্যাড দিয়ে রাখলেন? অ্যাডে আপনি সরাসরি ভিডিওর সামনে এসে বলতেছেন, এই ভাই আপনি না এই 2-3 দিন আগে আমাদের পেজে ঢুকলেন, তো কিছু তো কিনেন নাই, লাইকও করলেন না, কমেন্টও করলেন না, কি প্রবলেম আমার বলেন, নিচে কমেন্ট করেন, আমি দেখতেছি কি প্রবলেম। বুঝতে পারতেছেন? এখন সে যেহেতু আপনার পেজে একবার ঢুকছিল, ওয়ান কাইন্ড অফ সে হকচকায় যাবে না, তাই না? যে এই লোক বুঝলো কেমনে আমি তো আসলে এই পেজে 2-3 দিন আগে ঢুকছিলাম, তাই না? অথবা ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, সে আপনার পেজে ঢুকছে, ঢুকে কিছু কিনে নাই, চলে গেছে, কোনো মেসেজও করে নাই, তাকে আপনি ডাইরেক্ট প্রোডাক্টের অফার দিলেন, সে যেহেতু আপনার পেজটা একবার দেখছে, তো দ্বিতীয়বার সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়ার চান্স বেশি না? তো এইভাবে আপনারা মার্কেটিং করতে পারেন। দেখেন আমি শুধু আপনাদেরকে কিছু কিছু অপশন এখান থেকে দেখায় দিতেছি, সব অপশনও কিন্তু আমি দেখাচ্ছি না, এবং এটা পসিবলও না। ইভেন আমি নিজেও সব অপশন ইউজ করি না, আমি জানিও না অনেক কিছু, এটা একদম বাস্তব কথা। আপনারা এই অপশনগুলো দেখবেন, আপনার ব্যবসার সাথে কোনটা যায় এটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো না। আমি আপনাকে দুইটা একটা এক্সাম্পল দিতেছি, উদাহরণ দিতেছি, আপনাকে রাস্তা দেখানোর ট্রাই করতেছি। আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন জব করতে, নিজের কোনো একটা বিজনেস দিবেন, আপনার বিজনেসের সাথে মিলায়া আপনাকে কাজ করতে হবে। আমার বলে দেওয়া কোনো সূত্র আপনার বিজনেসে সবসময় অ্যাপ্লাইকেবল হবে না, আপনি করতে পারবেন না। বুঝতে পারতেছেন সবাই কথা? দেখেন এরপর আরো প্রচুর অপশন আছে, আমি যদি আপনাকে দেখাই, দেখেন এরপরে আছে হু এঙ্গেজড উইথ এনি পোস্ট, মানে কি পোস্ট ও অ্যাড, অর্থাৎ দেখেন যখন কেউ আপনার কোনো পোস্টার বা অ্যাডের সাথে এঙ্গেজড হয়েছে, এঙ্গেজড হওয়া মানে কি, কেউ লাইক করছে, কেউ কমেন্ট করছে, বা কেউ শেয়ার করছে, যাই করুক না কেন আপনার পোস্টের সাথে, এরা যে কেউ। এরপর আরো অনেক অপশন আছে, দেখেন হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, মানে কি, মানে কেউ আপনার অ্যাড দেখছে ইতিপূর্বে দেখা কল টু অ্যাকশন, মানে ওই যে লেখা থাকে না সেন্ড মেসেজ, অর্ডার নাও, এগুলোতে ক্লিক করছে শুধুমাত্র এই টাইপের লোকেরা। বুঝতে পারতেছেন? এরপরে আমরা যদি নিচের দিকে যাই, দেখেন হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, তার মানে কি,
যে আপনার পেজে জীবনে কোনোদিন না কোনোদিন কোনো না কোনো মেসেজ পাঠাইছে, তা শুধু তাদের কাছে অ্যাড যাবে। বুঝতে পারতেছেন? তার মানে এটা আরো অনেক, মানে যারা আপনার সাথে, যাদের সাথে আপনার অলরেডি কথাবার্তা হয়েছে এরা, তাই না? আচ্ছা, এইভাবে আরো প্রচুর পরিমাণ অপশন আছে হাবিজাবি। হু সেভড এনি পোস্ট, আপনার কোনো পোস্টকে সেভ করে রাখছে, এদেরকে আপনি অডিয়েন্স ক্রিয়েট করে তাদের কাছে অ্যাড দেখাইতে পারেন। আচ্ছা, এখন আর একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন আমি এই যে এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করছি, এটার সংখ্যা 1000-এরও কম। হ্যাঁ, এই যে দেখেন অর্ডার পেজ ভিজিট করেছে, এমন আমি বাংলায় লেখা রাখছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যারা অর্ডার পেজটা ভিজিট করছে শুধুমাত্র তারা। আচ্ছা, এখন ধর আপনি একটা অডিয়েন্স বানাইছেন, যেই অডিয়েন্সে মাত্র 2000 লোক আছে। এখন এই 2000 লোকের কাছে অ্যাড দিয়ে কি আপনার পোষাবে? অ্যাড তো দেওয়া লাগবেই, কোনো উপায় তো নাই, তাই না? এখন আপনার বাজেট যেহেতু কম, আমার বাজেট যেহেতু কম, দ্যাটস ওয়াই অডিয়েন্স হয়েছে মাত্র 2000। ফেসবুক কি বলে যে শোনেন, আপনার এই 2000 লোক হয়েছে, আপনার চিন্তার কারণ নেই, এই 2000-এর মতো ফেসবুক আরও অনেক লোক আছে না, এই 2000 লোকের কোন কোন পেজে লাইক দেওয়া, তাদের স্বভাব কি, তারা কি কি কেনে না কেনে, এইরকম ফেসবুকে আরও অনেক লোক আছে না। ফেসবুক বলে আমি এদের মতো তোমার আরও অনেক লোক আইনা দিব, এটাকে বলে লুক অ্যালাইক অডিয়েন্স। বুঝতে পারতেছেন? লুক অ্যালাইক অর্থাৎ একই রকম দেখতে। যেমন এই যে এখন ধরেন আমি কোন একটা অডিয়েন্স বানাইছি, এই যে ডেমো, হ্যাঁ ডেমো চিয়া 60 দিনের ভিতরে এইটা। এখন মনে করেন এই অডিয়েন্সে ধরেন 2000 লোক আছে, এখন এই 2000 মতো দেখতে আমার আরো 5 লাখ লোক লাগবে যাদের কাছে আমি অ্যাড দেখাবো। বুঝতে পারতেছেন? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সিম্পলি এটাতে ক্লিক করব, ওই যে উপরে অপশন চলে আসছে দেখেন, এখানে ক্লিক করব, দেখেন ক্রিয়েট লুক অ্যালাইক, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করব, তাহলে এই অডিয়েন্সের যে কাস্টমার, সেই কাস্টমারের মতো দেখতে বাকি লোকরা আসবে। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব, কোন দেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে আসবে। ওকে, 1% 2% যত পার্সেন্টেজ বাড়াবেন তত লোকের সংখ্যা বাড়বে। তো আমি আপাতত 1% দিলাম, দিয়ে আমি যদি এখানে ক্রিয়েট লুকালাইকে ক্রিয়েট করি, তাহলে দেখেন 1% অফ বিডি ডেমো, মানে আমি যে অডিয়েন্সটা বানাইছি এস্টিমেটেড 7,64,000 পিপল, অর্থাৎ এটার সাথে ম্যাচ করে ওয়ান কাইন্ড অফ এরকম 7-8 লাখ লোক ফেসবুক একটা বড় অডিয়েন্স বানিয়ে দিবে, যারা সম্ভাব্য এই টাইপের কাস্টমারের মতো। কথা কি সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, এইখানে অডিয়েন্সের অপশনের কোনো অভাব নাই, শত শত অপশন আছে, আরও অপশন আছে, আমি দেখাই। কাস্টম অডিয়েন্সে যাই, ওয়েবসাইট সিলেক্ট করি। ওয়েবসাইটে তো মনে করেন কত হাজার অপশন যে আপনি তৈরি করতে পারেন তার কোনো ইয়ত্তা নাই। নেক্সটে যান, কিছুক্ষণের জন্য মনে করেন ঘরের বাজারের ওয়েবসাইটের মালিক আপনারা প্রত্যেকে সবাই, এটা আবার জন আপনি বললেন না, ঠিক আছে? আচ্ছা, মনে করেন কিছুক্ষণের জন্য, ওকে। আচ্ছা, এখন যখন আমি ওয়েবসাইটে আসলাম, মনে করলাম ঘরের বাজারের পেজ আমার, ওয়েবসাইট আমার, পিক্সেল সেটআপ করা আছে, অ্যাড দিতেছি, ওয়েবসাইটে লোক আসতেছে, সেল হইতেছে, চলতেছে। বুঝতে পারছেন সবাই সিনারিওটা? আচ্ছা, এখন আমার চিন্তা ঢুকছে যে আরে আমার ওয়েবসাইটে তো লোকজন আসে, সেল তো হয়, আমি তো অ্যাড দেই, মানুষজন বিজ্ঞাপন দেখে, এবার তাদের মধ্যে অডিয়েন্সের কম্বিনেশন তৈরি করব, যাতে করে তাদেরকে আমি স্পেসিফিক অফার করতে পারি। বুঝতে পারতেছেন? ধরেন আমার ওয়েবসাইটে কাঠের ঘানি ভাঙা সরিষার তেল কেনে বহু মানুষ। এখন এই যারা, সবাইকে অ্যাড দেখাবো না, শুধু যারা কাঠের ঘানি ভাঙা সরিষার তেলটাই কেনে, অনলি তাদের কাছে আমি একটা এক্সপেন্সিভ ঘিয়ের অর্ডার মানে অ্যাড দেখাবো। কথা কেমন বুঝতে পারতেছেন? সবার কাছে দেখা লাভ নেই, আমি একটা এক্সপেন্সিভ স্পেশাল ঘি বানাইছি, যেই ঘির দাম বেশি। এখন এটাকে আমি সবার কাছে বেচলে কাজ হবে? যে এই রিলেটেড প্রোডাক্ট কেনে আমার কাছ থেকে, অনলি তাকে দেখাবো। সেটা কিভাবে করবেন? ভেরি সিম্পল। এই যে আমরা ওয়েবসাইটে গেলাম, এখানে দেখেন অল ওয়েবসাইট ভিজিটর, এইটা আমরা দিব না। এটা দিলে কি হবে? ওয়েবসাইটে যারা ঢুকছে সবাই চলে আসবে, আমরা সবাই না। দেখেন এখানে একটা অপশন আছে, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, দেখছেন? কই গেল? এই যে পিপল হু হ্যাভ ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, যারা একটা নির্দিষ্ট ওয়েব পেজে ঢুকছে। এখন মনে করেন আমি চাচ্ছি যারা যারা আমার কাছ থেকে সরিষার তেলের কিনছে, বা আসলে কিনছেটা একটু পরে বলি, আমি আগে বলি যারা সরিষার তেলটা দেখছে আমার ওয়েবসাইটে ঢুকে, শুধু তাদেরকে আমি ঘিয়ের অ্যাড দেখাবো। বুঝতে পারতেছেন? এই যে তাহলে এইটা আমার যদি সরিষার তেলের পেজের লিঙ্ক হয়, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। আরে কি অবস্থা, এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা,
এবার পেস্ট করে আমি সিম্পলি এই অডিয়েন্সের একটা নাম দিব, যে যারা যারা সরিষার তেল দেখছে তারা, মনে করেন আমি এরকম একটা নাম দিলাম, যারা, ও এটা তো আবার নেই, অপর আসতেছে না, আচ্ছা আমি ইংলিশে লিখি, যারা সরিষার তেল দেখছে। কতদিন দিলাম, মনে করেন ফর এক্সাম্পল 30 দিন, এই যে 30 দিন দিয়ে আছে, আমি সর্বোচ্চ 180 দিন দিতে পারবো, হ্যাঁ, এর বেশি হবে না। দিয়ে আমি যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এটার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। কথা কি সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন এইখানে আরো অনেক মজার মজার ব্যাপার আছে। দেখেন এইটার নিচে আমি আরো কিছু অপশন অ্যাড করতে পারি। দেখেন তো, অ্যান্ড অলসো নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন? অ্যান্ড অলসো মানে কি? মানে হচ্ছে আমি যদি অ্যান্ড অলসোতে ক্লিক করি, দেখেন এখন নতুন আরেকটা শর্ত চলে আসছে। শর্তটা কি? যারা সরিষার তেল দেখছে তারা, এবং এর সাথে আরো একটা শর্ত, আরো একটা শর্ত কি দিতে পারি? মনে করেন যারা সরিষার তেল দেখছে আবার ঘিও দেখছে, তাদেরকে এবার আমি অন্য একটা আইটেমের অ্যাড দেখাবো। কথা কি বুঝতে পারতেছেন? এইবার তাহলে আমাকে এই অ্যান্ড অলসো এইটার জায়গায় আমাকে নতুন আর একটা প্রোডাক্টের দিতে হবে। ধরেন এই যে ঘি, ঘিয়ের যে প্রোডাক্টটা আছে কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। এবার তাহলে আমার যে অডিয়েন্সটা ক্রিয়েট হবে সেটা কি হবে? শুধু সরিষার তেল দেখলেই হবে না, সরিষার তেল দেখছে আবার ঘিও দেখছে, অনলি এই টাইপের লোকেরা। কথা কি আমার বুঝতে পারতেছেন? এখন এইরকম কম্বিনেশন করে আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেয়া, ব্রেইনে রিসার্চ করা, ব্রেইন স্টর্ম করা, এটার কি কোনো লিমিট আছে? আপনারা অগণিত পরিমাণ শর্ত দিয়ে এরকম অডিয়েন্স তৈরি করতে পারেন না? এখন কথা হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে কোন প্ল্যানে আগাবেন, কোন শর্ত দিবেন, এটার আসলে কোনো লিমিট নাই। সত্যি কথা বলতে হিউজ কাজকর্ম আপনি করতে পারেন। এটা চিন্তা করবে আপনি কত বেশি চিন্তা ভাবনা করতেছেন, কত বেশি দক্ষতার সাথে কাজ করতেছেন। জমশেদ সাহেবের মার্কেটিং টিম আছে, তারা কাজ করতেছে, কিন্তু আসলে আনফরচুনেটলি অত্যন্ত দুঃখের বিষয়, আমি তাকে এইরকম অ্যাডভান্স লেভেলের কোনো মার্কেটিং করতে দেখতেছি না। সে এখনও সেই আগের স্টাইলেই মার্কেটিং করে যেতেছে, প্রোডাক্ট নিয়ে আসতেছে, আমি জমশেদ মজুমদার, ফাইন, সব কিছু ওকে, কিন্তু এরকম অ্যাডভান্স টাইপের কোনো মার্কেটিং আমি আসলে দেখতেছি না। আচ্ছা, না কন্টেন্ট মানসম্মত হোক, সমস্যা নেই। শুনেন, কন্টেন্টের মানের কোনো মানদণ্ড নেই, তার ওই স্টাইলই পাবলিক পছন্দ করছে। এখন আপনি কি করবেন? কিছু করার নাই। আমি আপনি এরকম মাছ ধরার সময় হানিনাট নিয়ে বসলে কেউ কিনবে না, কিন্তু জমশেদ সাহেবের কিনে। ঠিক আছে, এটা তার কপাল। আর সব থেকে বড় ব্যাপার ভাই, যেহেতু আমরা মুসলিম, এটা 100% মাথায় রাখেন এবং মনে রাখেন, রিজিকের দরজা উপর থেকে যখন না খোলা হবে, আপনি যতই গুতাগুতি করেন, যতই যা করেন, কোনো লাভ হবে না। এটা 100% ট্রু। জমশেদ সাহেব এই মধু যেভাবে বেচতেছে 1000 টাকা কেজিতে, যেই মধু মানুষ 400 টাকাও বেচতে পারে না, এইটা আমি আপনি চাইলেই রিজিকের দরজা না খুললে বেচা হবে না। যতই আমরা ইনফ্লুয়েন্সার হই, যতই আমরা যা হই না কেন, লাভ হবে না। তো কাজে ওইটা অবশ্যই লাগবে, আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে। আচ্ছা, বলেন। আচ্ছা যান, এইবার দেখেন আরো মজার জিনিসপত্র দেখাই। এতক্ষণ তো আমি বললাম যারা যারা আমার ওয়েব পেজে ঢুকছে তারা। এইবার আরো মজার জিনিস হচ্ছে, ধরেন এখানে দেখেন যারা যারা স্পেসিফিক কাজ কারবার করছে আমার ওয়েবসাইটে এসে। স্পেসিফিক কাজ কারবার কি? যারা পেজ ভিউ করছে, যারা অ্যাড টু কার্ট করছে, ইনিশিয়েট চেক আউট করছে, পারচেস করছে। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে দেখেন এটার মানে কি? এটার মানে হচ্ছে যারা গত 30 দিনে এসে আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু অ্যাড টু কার্ট করছে। অ্যাড টু কার্ট করা মানে কি? ওই যে আমরা দারাজে অর্ডার দেওয়ার আগে চলে গেছে। ও আচ্ছা, আচ্ছা, আবার নতুন লিংক দিতেছি সবাইকে। ওরে রে, আচ্ছা ওনারা যদি নিজের কম্পিউটারে দেখে সমস্যা নেই, স্ক্রিন না দিলে না দেখে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা দিতেছি আমি। আচ্ছা, আচ্ছা দেখেন, যেখানে আমরা ছিলাম, আমরা চাইলে এমন করতে পারি যে আমাদের ওয়েবসাইটে এসে কারা কারা অ্যাড টু কার্ট করছে, অনলি তাদেরকে আমরা দেখাবো।
সেই ক্ষেত্রে যে অ্যাড টু কার্ট গত কত দিনের মধ্যে 30 দিন, 60 দিন, 90 দিন আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। এটা আবার চলে গেছে ক্রোম রিমোট ডেস্কটপ, ওইটা অ্যাড করে নিচ্ছি। জ্বালার শেষ নাই বুঝছেন। হ্যাঁ চলে আসছে। আচ্ছা ওকে, দেখেন আবার কি হলো। আচ্ছা আচ্ছা, এখানে আমি আরো অনেক অপশন অ্যাড করতে পারবো। দেখেন রিফাইন বাই, ইউআরএল প্যারামিটার, অ্যাগ্রিগেটেড ভ্যালু, ডিভাইস। আমি যদি ইউআরএল প্যারামিটার দেই এবং এইখানে যদি এবার আমি কোনো ইউআরএল দেই তাহলে কি হবে, কোনো আইডিয়া করতে পারতেছেন? দেখেন তো স্ক্রিনে দেখা, আমি শর্ত দিচ্ছি অ্যাড টু কার্ট, আবার নিচে একটা ইউআরএল দিয়ে দেবো, তাহলে কি হবে ঘটনাটা? এই যে আমি যদি এই ইউআরএলটা দেই, মনে করেন এখন যদি আমি এখানে এই ইউআরএলটা দেই এবং উপরে অ্যাড টু কার্ট অপশনটা ফিক্স করা থাকে, তাহলে কি হবে? শুধু এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট। কথা বুঝতে পারতেছেন আমার? যেহেতু আমি এখানে ইউআরএল ফিক্স করে দিছি। আবার আমি যদি ইউআরএল না দিতাম তাহলে কি হতো? পুরো ওয়েবসাইটে যত অ্যাড টু কার্ট আছে সব। এখন আমি একটা ইউআরএল ফিক্স করে দিছি, তার মানে অনলি এই আইটেমটা যারা অ্যাড টু কার্ট করছে। বোঝা যাচ্ছে? তার মানে মনে করেন আপনি অনলাইনে একটা মধুর বিজ্ঞাপন দিলেন বা একটা সরিষার তেলের বিজ্ঞাপন দিলেন, আপনি বিজ্ঞাপনে 5 লাখ টাকা খরচ করছেন। এই 5 লাখ টাকা খরচে আপনার সেল আসতে মনে করেন 20 লাখ টাকা। ধরেন আপনার 10,000 সেল আসছে, সেই 10,000 যে সেল আসছে, 10,000 লোক আপনার থেকে অর্ডার করছে, কিন্তু এমন অনেক হাজার হাজার লোক, ধরেন মিনিমাম 90,000 লোক বা 80,000 লোক ছিল যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে কিন্তু পরে আর কেনে নেই, তাই না? এরাও তো হাইলি ইন্টারেস্টেড পিপল আপনার প্রোডাক্ট সম্পর্কে। নাহলে কি আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করতো না। এইবার আপনি তাদের জন্য একটা বিজ্ঞাপন বানাবেন, তাদের অডিয়েন্সটাকে এইভাবে ক্যাচ করবেন যে আপনার সরিষার তেলের পেজে যারা যারা আসছে গত 30 দিনের মধ্যে, যারা যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে, তাদেরকে আপনি একটা স্পেসিফিক বিজ্ঞাপন বানাবেন যে হ্যাঁ ভাই, মানে বিজ্ঞাপনে ধরেন আপনি বললেন যে হ্যালো ভাই, আপনি কিছুদিন আগে আমার ওয়েবসাইটে আসছিলেন, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করছেন কিন্তু অর্ডারটা করেন নাই, কোনো প্রবলেম হয়েছে কি? যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদেরকে বলেন, আর আপনি যদি আজকে এখন অর্ডার কনফার্ম করেন তাহলে আপনাকে আমরা ফ্রি ডেলিভারি দিব বা আপনাকে আমরা 200 টাকা ডিসকাউন্ট দিব, যেটা শুধুমাত্র এখন অর্ডার করলেই পাবেন। পোস্ট মেসেজ কোনোটাই না, বিজ্ঞাপনে যাবে। আমরা যা কিছু কথা বলতেছি এভরিথিং বিজ্ঞাপন, ঠিক আছে? কোনো কিছু কিন্তু পোস্ট না, কারণ পোস্টে আপনি এরকম অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন না, আপনার শুধু বিজ্ঞাপনে দিলেই পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? তাদের জন্য আলাদা একটা বিজ্ঞাপন। এইরকম আমার এই সূত্রটা সবাই মনে রাখেন, আপনি যত বেশি কন্টেন্ট তৈরি করতে পারবেন, যত বেশি স্পেসিফিক টু দ্য পয়েন্টে কন্টেন্ট পাবলিককে আপনি দিতে পারবেন, তত আপনার রেসপন্স ভালো আসবে। অধিকাংশ কোম্পানি কন্টেন্ট বানাইতে চায় না, কারণ কন্টেন্ট বানাইতে অনেক সময় লাগে, অনেক প্যারা লাগে, অনেক চিন্তা ভাবনা করা লাগে, অনেক কিছু লাগে। তারা শুধু চায় একটা কন্টেন্ট বানায় সারা বছর বিজ্ঞাপন দিতে। কথা বুঝতে পারতেছেন? হবে না। নতুন নতুন কন্টেন্ট বানাইতে হবে, নতুন নতুন উপায়ে কাস্টমারের কাছে উপস্থাপন করতে হবে। এর মধ্যে দুইটা একটা কন্টেন্ট দেখবেন ভাইরাল হয়ে গেছে, ওই দুইটা একটা কন্টেন্টেই কোম্পানির সেলস চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন আরও অনেক রিফাইন করার অপশন আছে। অ্যাগ্রিগেটেড ভ্যালু, ডিভাইস, আপনি চাইলে ডিভাইস সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র যারা আইওএস থেকে যারা দেখছে তারা, শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড থেকে যারা দেখছে তারা, শুধুমাত্র ডেস্কটপ থেকে বা অল ডিভাইস, যে কোনো ডিভাইস থেকে। আরও ডিফাইন করতে পারবেন অ্যাগ্রিগেটেড ভ্যালু অর্থাৎ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিসটা আমি বলি, কারা কারা আপনার বিজ্ঞাপন কতবার দেখছে, ফ্রিকোয়েন্সি বলে এটাকে, কতবার আপনার বিজ্ঞাপনটা একজন দেখছে। যদি এমন হয় যে 2বার দেখছে তার মানে ফ্রিকোয়েন্সি 2, যদি হয় যে 3বার দেখছে ফ্রিকোয়েন্সি 3। তো যাই হোক, এগুলো আমাদের লাগতেছে না, ক্যান্সেল। এরপর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে সেটার অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কোনো অডিয়েন্সের আপনি লুকা লাইক বানাইতে পারবেন, যে কোনো অডিয়েন্সের, ওই অডিয়েন্সের মতো দেখতে আরও বড় সংখ্যক অডিয়েন্স বানাইতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আমরা অনেক অডিয়েন্স নিয়ে কথাবার্তা বললাম, অডিয়েন্স কিভাবে বানাইতে হয়। এবার কথা হচ্ছে আমরা যখন বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপনের ভিতরে ওই অডিয়েন্সটার জন্যই যে আমি বিজ্ঞাপনটা দিতেছি এইটা কিভাবে সেট করব। কথা কি বুঝতে পারতেছেন? ধরে নিলাম আমার ওয়েবসাইটে গত 1 মাসে সরিষার তেল অ্যাড টু কার্ট করছে 5,000 জন লোক, যারা অ্যাড টু কার্ট করছে কিন্তু কেনে নাই। তো তাদেরকে আমি যখন বিজ্ঞাপনটা দেখাবো, তাদের জন্য আমি একটা ভিডিও বানাইলাম, এই ভিডিওটা তাদেরকে আমি স্পেসিফিক করে কিভাবে দিব, এইটা কিভাবে করবেন। এটা করার জন্য আমাদেরকে আবার অ্যাড ম্যানেজারে ফেরত যেতে হবে।
আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। আচ্ছা, আমরা যেহেতু রিটার্গেট করতেছি, আমাদের উদ্দেশ্য তো সেলস, তাই না? আপনি যে কোনো উদ্দেশ্য ফুলফিল করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে সেলসটাকে পিক করলাম, কন্টিনিউতে যাচ্ছি। এটা তো সবাই পরিচিত এটার সাথে নাকি? ম্যানুয়াল, কন্টিনিউ। গত ক্লাসে এটা খুব ডিটেলসে দেখানো হয়েছে, গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। দ্বিতীয় ধাপে মূলত আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি, অর্থাৎ টার্গেটিংয়ের ব্যাপার স্যাপার দ্বিতীয় ধাপে আমরা গোল টোল যাই হোক, আমরা এখানে অডিয়েন্সটা খুঁজে পাবো। জি জি, হ্যাঁ অবশ্যই আসবে, আপনার ওখানে আসবে যদি রেস্ট্রিকশন না থাকে অ্যাকাউন্ট। আমি দেখবো না। এখানে আপনার বাজেট টাজেট সেট করতে পারবেন। নিচের দিকে অডিয়েন্স সেকশনে আসবেন, এই যে দেখেন অডিয়েন্স সেকশন পাই গেছি আমরা, অডিয়েন্স কন্ট্রোল। এখানে লোকেশন দিয়ে আছে বাংলাদেশ, আমি একটু নিচে যাই। এই যে দেখেন শো মোর অপশন, এখানে যাচ্ছি। আচ্ছা এই যে দেখেন, আচ্ছা কাস্টম অডিয়েন্স কোথায়, নিচের দিকে যাই আমাদের। এই যে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করতেছি, ইউজ অরিজিনাল অডিয়েন্স। ওকে, আমরা নিচের দিকে যাই। এই যে দেখেন কাস্টম অডিয়েন্স নামে একটা সেকশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? যখন আপনি অডিয়েন্স তৈরি করবেন তখন এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে আপনি আপনার অডিয়েন্সের লিস্ট খুঁজে পাবেন। এই যে দেখেন, এই যে একটু আগে আমরা একটা অডিয়েন্স বানাইছিলাম, দেখছেন? এই যে ডেমোচিয়া অডিয়েন্স 60 দিন, দেখছেন? এইগুলো এবং অন্যান্য যে অডিয়েন্সগুলো আগে বানানো ছিল সেগুলো আছে। এখন এখান থেকে আপনি যে কোনো অডিয়েন্স যদি পিক করে দেন, তাহলে এই অ্যাডটা এখন শুধুমাত্র নির্ধারিত ওই অডিয়েন্সের কাছেই যাবে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? এইভাবে আপনারা যখন কোনো বিজনেস করবেন বা কোনো কিছু করবেন, আপনারা শুরুতে কাস্টমারদেরকে উপদেশমূলক তথ্য দিবেন, কাস্টমারদেরকে ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করবেন, তথ্য দিবেন। যেহেতু ফ্রিতে কোনো কিছু দিতে গেলে টাকা লাগবে, একটা পানি দিতে গেলেও 20 টাকা খরচ হবে, বাট মুখ দিয়ে নলেজ দিলে তো তেমন কোনো খরচ নেই। দিবেন, কাস্টমার আপনার নলেজ দেখবে, তারপরে আপনি ওই সকল লোকদের কাছে রিটার্গেট করবেন যারা আপনি যে মুখ দিয়ে নলেজটা দিচ্ছেন সেই নলেজ কারা কারা বেশি সময় দেখছে, কারা কারা ইন্টারেস্টেড, শুধু তাদের কাছে। এইভাবে আপনার পুরো প্ল্যান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বছরের পর বছর, বছরের পর বছর। কথা কি বোঝা গেছে সবার? মূলত এইটাই আমাদের আজকের পর্বের মূল বিষয়। আমরা কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করব এবং সেই অডিয়েন্সের কাছে আমরা কিভাবে বিজ্ঞাপন দেখাবো। এই ভিডিওগুলো আপনারা সেভ করে রাখবেন, যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন আপনারা দেখবেন। যদি কাজ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যথাসাধ্য আপনাদেরকে হেল্প প্রোভাইড করতে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আপনারা যাই শেখেন না কেন, আবারও বলতেছি, শুরুতেও বলতেছি, ডিজিটাল মার্কেটিংয়ের আসলে তেমন কোনো বিকল্প নাই। যেহেতু আমরা আগে আপনাদের সাথে কথা বলে জানতে পারছি আপনাদের 99.99%ই ভবিষ্যতে ব্যবসা করতে চান। আর আপনার ব্যবসার স্ট্র্যাটেজি সাজানোর ক্ষেত্রে আপনি যদি নিজের বিজনেসে নিজের মার্কেটিং না বুঝেন তাহলে খুব কঠিন হয়ে যাবে বিজনেস করা। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পাবেন, আমাকে নক করবেন। আমি যদি ফ্রি থাকি